সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মুসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য মৌলিক গণিত কোর্সের ম্যাট্রিক্সের উপর পঞ্চম ক্লাসের জন্য হাজির হয়েছি। আমি আজকে পড়াবো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স গঠন, ইনভার্স ম্যাট্রিক্স কি, ইনভার্স ম্যাট্রিক্সের গঠন এবং ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে ক্যালকুলেট করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কি মনে আছে আমি চতুর্থ ক্লাসে তোমাদের কি পড়িয়েছি? চতুর্থ ক্লাসে আমরা পড়েছিলাম মাইনর এবং কোফ্যাক্টর নির্ণয়। তো আজকে এই কোফ্যাক্টর ম্যাট্রিক্স গঠনও আমরা পড়েছিলাম। তো আজকে আমি কোফ্যাক্টর ম্যাট্রিক্স থেকে এর পরবর্তী ধাপ হচ্ছে আমাদের কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স গঠন। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের পরবর্তী ধাপ হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়। তো আমরা আজকে সেগুলো শিখব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রথমে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে গঠন করা যায় আমরা সেটা শিখি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে কি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে কি যে এই যে আমি লিখেছি, দেখো যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা গত ক্লাসে শিখেছিলাম কি কোফ্যাক্টর ম্যাট্রিক্স গঠন। এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে যখন আমরা ট্রান্সপোজড ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স করব তখন তাকে বলা হবে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমরা কি শিখলাম? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের যখন আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করব তখন তাকে বলা হবে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে কি সংযুক্ত ম্যাট্রিক্স। জয়েন্ট মানে হচ্ছে যুক্ত করা। কাকে আমরা যুক্ত করলাম, কিভাবে যুক্ত করলাম? আমরা যুক্ত করেছি কোফ্যাক্টর ম্যাট্রিক্সের পরবর্তী ধাপ, মানে কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে আমরা যখন কি করেছি ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রূপান্তর করেছি, ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কনভার্ট করেছি, তখন আমরা পাবো হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই ধাপটিকে আমি আরো সহজ করে তোমাদেরকে একটি ফর্মুলার সাহায্যে আমি দেখাই বা একটি টেকনিকে আমি দেখাচ্ছি। যে আমি এখানে লিখেছি কোফ্যাক্টর ম্যাট্রিক্সের সংক্ষিপ্ত রূপ যদি আমরা এসি লিখি, তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে আমরা যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি তাহলে আমরা পাবো হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো আমি এখানে এই যে দেখাচ্ছি যে ম্যাট্রিক্স এ হচ্ছে একটি মূল ম্যাট্রিক্স। এই মূল ম্যাট্রিক্সকে আমরা যখন কি করব, মূল ম্যাট্রিক্স থেকে আমরা যখন এই প্রথমে মাইনর নির্ণয় করতে হয়, মাইনর নির্ণয় করে তো আমরা কি করি কোফ্যাক্টর ম্যাট্রিক্স গঠন করি। কোফ্যাক্টর ম্যাট্রিক্স গঠনের পরে কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে যখন আমরা কি করব ট্রান্সপোজ ম্যাট্রিক্স করব তখন সেটি হয়ে যাবে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় ক্লাসে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি সেটি পড়েছিলাম। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। রূপান্তরিত ম্যাট্রিক্স কি পড়েছিলাম আমি সেটা একটু রিভাইজ করছি। রূপান্তরিত ম্যাট্রিক্স হচ্ছে কোনো মূল ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে পরিণত করা হলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় ওই মূল ম্যাট্রিক্সটির রূপান্তরিত ম্যাট্রিক্স। যেটা আমি এখানে তোমাদের জন্য লিখে দিয়েছি যে সারিকে কলামে এবং কলামকে সারিতে পরিণত করা হলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তাকে বলা হবে রূপান্তরিত ম্যাট্রিক্স। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা কিভাবে পেতে পারি, গঠন করতে পারি। প্রথমে মূল ম্যাট্রিক্স আমরা নিলাম হচ্ছে এ, একটি মূল ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের উপাদান হচ্ছে A11, A12, A21, A22। এটি একটি 2x2 ম্যাট্রিক্স। 2x2 ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আমরা গত ক্লাসে আমরা মাইনর এই মূল ম্যাট্রিক্সটির, আজকে আমি যে এ ম্যাট্রিক্সটি লিখেছি গত ক্লাসে আমরা এই ম্যাট্রিক্সটিরই মাইনর এবং কোফ্যাক্টর নির্ণয় শিখেছিলাম এবং কোফ্যাক্টর ম্যাট্রিক্স গঠনও শিখেছিলাম। সেই জন্য আজকের ক্লাসে আমি এটি দেখাচ্ছিলাম। তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা চতুর্থ ক্লাস থেকে কোফ্যাক্টর ম্যাট্রিক্স কিভাবে পেয়েছিলাম সেটি একটু অনুগ্রহ করে দেখে নেবে। তো আজকে তাহলে আমরা এই মূল ম্যাট্রিক্সের থেকে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটি হচ্ছে কি আমাদের
এই প্রত্যেকটি উপাদানের কোফ্যাক্টর দিয়ে যে ম্যাট্রিক্স গঠন করা হয় তাকে বলা হয় হচ্ছে কি কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে আমরা এই যে গত ক্লাসে আমরা যে প্রত্যেকটি উপাদানের জন্য যে কোফ্যাক্টর পেয়েছিলাম সেই কোফ্যাক্টরগুলোকে আমরা প্রত্যেকটা উপাদানের স্থানে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা পেয়েছিলাম কোফ্যাক্টর ম্যাট্রিক্স। সেটি হচ্ছে কি এই যে A11 এর কোফ্যাক্টর ছিল A22 পজিটিভ A22, A12 এর কোফ্যাক্টর ছিল আমাদের -A21, A21 এর কোফ্যাক্টর ছিল আমাদের -A12, A22 এর কোফ্যাক্টর ছিল আমাদের পজিটিভ A11। তাহলে এখানে আমরা এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমরা যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স পেলাম, এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সে আমি একটু বোঝানোর জন্য তোমাদের বলছি যে এই প্রথমে হচ্ছে কি এই যে ভূমির সমান্তরালে যে প্রথম লাইন এটা হচ্ছে আমাদের প্রথম রো আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রো, এবং কলাম হচ্ছে কয়টি? কলামও দুইটি, এই যে C1 এবং C2 দুটি কলাম। এখন আমরা কি বলেছি, এই কোফ্যাক্টর ম্যাট্রিক্স দিয়ে আমাদের কি করতে হবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রূপান্তর করতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি বলেছি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে কি সারিকে কলামে পরিণত করা এবং কলামকে সারিতে পরিণত করা। তাহলে আমরা এখন যে কোনো একটিকে যদি করি, আমরা প্রথমে আমরা ধরে নিচ্ছি আমরা যদি রোকে কলামে পরিণত করে দিই তাহলে অটোমেটিক্যালি কলাম সারিতে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা প্রথম রো এই যে আমাদের A22 A21 এটি হচ্ছে আমাদের কি প্রথম রো, প্রথম সারি বা প্রথম রো। এটিকে আমরা কি করলাম, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স গঠন করার জন্য আমরা প্রথম কলামে বসিয়ে দিলাম। তার মানে কি হয়ে গেল, প্রথম রো হয়ে গেল আমাদের প্রথম কলাম C1, A22 A21। আবার দ্বিতীয় রোকে আমি বসিয়ে দিলাম দ্বিতীয় কলামে -A21 A পজিটিভ A11। তাহলে কি হয়ে গেল? এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু তোমরা দেখো যে আমি কি করেছি, রোকে কলামে বসিয়েছি। প্রথম রোকে প্রথম কলামে বসিয়ে দিয়েছি, দ্বিতীয় রোকে দ্বিতীয় কলামে বসিয়ে দিয়েছি। এখন যদি আমরা এই কলাম নেই, অটোমেটিক্যালি আমরা দেখতে পাবো যে কলাম সারিতে পরিণত হয়ে গিয়েছে। আমি যদি দেখাই যে প্রথম কলাম A22 A-A21 প্রথম কলাম প্রথম সারিতে হয়েছে কিনা আমরা একটু দেখি যে A22 A21 প্রথম কলামে কনভার্ট হয়ে গিয়েছে। আবার দ্বিতীয় কলাম -A21 এবং A11 দ্বিতীয় রোতে পরিণত হয়ে গিয়েছে। তাহলে এই ম্যাট্রিক্সটি হচ্ছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমরা দ্বিতীয়ত আসি যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি যে তোমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বুঝতে পেরেছো। আমরা দ্বিতীয়ত আসি ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স কি এটা আমরা যদি বুঝতে চাই, তাহলে আমরা যদি মনে করি যে আমাদের কাছে দুটি ম্যাট্রিক্স আছে A এবং B, এবং A এবং B ম্যাট্রিক্স অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স যদি A এবং B হয়, তাহলে যদি আমরা A কে B দিয়ে গুণ করি বা B কে A দিয়ে গুণ করি, তাহলে কি হবে, যদি A ইন্টু B সমান যদি B ইন্টু A সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে B কে বলা হবে A এর ইনভার্স ম্যাট্রিক্স এবং A কে বলা হবে B এর ইনভার্স ম্যাট্রিক্স। যেটা আমি এই যে বোর্ডে লিখেছি যে দুটি বর্গ ম্যাট্রিক্স যদি A এবং B হয়, তাহলে A এবং B এর গুণফল সমান B এবং A এর গুণফল সমান হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে B কে বলা যাবে A এর ইনভার্স ম্যাট্রিক্স এবং A ম্যাট্রিক্স কে বলা যাবে B এর ইনভার্স ম্যাট্রিক্স। অথবা A মূল ম্যাট্রিক্সের সাথে যদি A ইনভার্স যে ম্যাট্রিক্স পেলাম, সে A মূল ম্যাট্রিক্সের সাথে যদি A ইনভার্স ম্যাট্রিক্সকে গুণ করি, তাহলে আমরা পাবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। অথবা A যে ইনভার্স ম্যাট্রিক্স পেলাম, A ইনভার্স ম্যাট্রিক্সের আবার যদি ইনভার্স করি, তাহলে আমরা পাবো হচ্ছে কি মূল ম্যাট্রিক্স A। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি কয়েকবার তোমাদেরকে আইডেন্টিটি ম্যাট্রিক্সের কথা বললাম। তোমাদের কি মনে আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা দ্বিতীয় ক্লাসে পড়েছিলাম। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে কি, যে কোনো ম্যাট্রিক্সের, কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো যদি 1 হয় এবং বাকি উপাদানগুলো যদি 0 0 হয়, সব উপাদান যদি 0 0 হয়, তাহলে তাকে বলা হবে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমি এখন তোমাদেরকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স
আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমি এখানে লিখছি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে কি আমাদের, এই যে আমি একটা 3x3 ম্যাট্রিক্স লিখছি, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা কি বলেছি যে প্রধান কর্ণ, সেই কর্ণর উপাদানগুলো হচ্ছে 1 আর বাকি উপাদান হচ্ছে 0, তাহলে তাকে বলা হবে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। তার মানে কি আমরা এই যে বর্গ ম্যাট্রিক্স করলাম, বর্গ ম্যাট্রিক্সে আমরা কি বলেছি, যদি এ বি এবং সমান যদি বি এ সমান যদি কি হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে তা বলা হবে কি বি কে বি ম্যাট্রিক্স সমান কি হবে এ ম্যাট্রিক্সের ইনভার্স হবে, অথবা এ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্স সমান কি হবে বি ম্যাট্রিক্সের ইনভার্স হবে, অথবা এ মূল ম্যাট্রিক্স এবং এ ইনভার্স ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি এই বোর্ডটিকে তোমাদেরকে জুমের মাধ্যমে দেখাচ্ছি যেন তোমাদের একটু বুঝতে সুবিধা হয় বা তোমরা ক্লাস লেকচার নোট করতে একটু সহজ হয়। আমি প্রথমে তোমাদের এখানে কি পড়িয়েছি, প্রথমে পড়িয়েছি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, পরে পড়ালাম হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে গঠন করা হয় সেটা প্রথমে দেখিয়েছি, তারপরে পড়লাম আমরা ইনভার্স ম্যাট্রিক্স কি সেটা পড়েছি। তার পরবর্তীতে আমরা পড়ব হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে ক্যালকুলেট করা হয় এবং ইনভার্স ম্যাট্রিক্সের শর্তগুলো কি কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদেরকে দেখাবো ক্যালকুলেশন অফ ইনভার্স ম্যাট্রিক্স। আমরা আগেই বলেছিলাম এখানে এই মানে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আমাদেরকে দুটি শর্ত সাপেক্ষে করতে হবে। সেই দুটি শর্ত কি, প্রথম শর্তটিকে বলা হয় নেসেসারি কন্ডিশন, প্রয়োজনীয় শর্ত, দ্বিতীয়টিকে বলা হয় সাফিসিয়েন্ট কন্ডিশন বা পর্যাপ্ত শর্ত। নেসেসারি কন্ডিশন হচ্ছে কি, ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সের আমরা যদি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে যাই তাহলে প্রথমেই ম্যাট্রিক্সটিকে হতে হবে একটি বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সটিকে হতে হবে কি n/n অর্ডারের ম্যাট্রিক্স। n/n অর্ডার কেন, যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা যা হবে কলামের সংখ্যাও একই হবে, সেই জন্য বলা হচ্ছে কি ম্যাট্রিক্সটি হতে হবে n/n ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সটি হতে হবে বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটির যে বর্গ ম্যাট্রিক্স হতে হবে এটি হচ্ছে কি ম্যাট্রিক্সটির নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত। এই শর্তটি যদি পূরণ হয় তাহলে ম্যাট্রিক্সের আরেকটি শর্ত পূরণ করতে হবে, সেটিকে কি বলা হয় সাফিসিয়েন্ট কন্ডিশন বা পর্যাপ্ত শর্ত। শুধু বর্গ ম্যাট্রিক্স হলেই হবে না, সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে কি আমরা দ্বিতীয় ক্লাসে আমরা পড়েছিলাম যে ম্যাট্রিক্সের কি সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। পর্যাপ্ত শর্ত হচ্ছে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হইতে হবে কি নন জিরো, ডিটারমিনেন্টের মান হইতে হবে নন জিরো, অর্থাৎ যদি ডিটারমিনেন্টের মান নন জিরো হয় তাহলে ম্যাট্রিক্সটি হবে একটি কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে পর্যাপ্ত শর্ত কি, যে আমি এখানে যে লিখেছি শিক্ষার্থীবৃন্দ, প্রথম শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটি n/n অর্ডারের ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ ম্যাট্রিক্সটি বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত হবে হচ্ছে কি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হতে হবে নন জিরো। যদি কোনো ম্যাট্রিক্স আমাদের কোনো বর্গ ম্যাট্রিক্স দেওয়া হয় এবং সেটিকে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স করতে বলা হয়, তখন আমরা প্রথমেই দেখব যে এটি বর্গ ম্যাট্রিক্স আছে, তাহলে আমরা সেটা বুঝবো যে প্রথম শর্তটি পূরণ করে। কিন্তু আমরা যদি এটির নন সিঙ্গুলারিটি প্রমাণ করতে যে আমরা দেখি যে এর ডিটারমিনেন্টের মান জিরো হয়, তাহলে আমরা মন্তব্য করব যে এই ম্যাট্রিক্সটির ইনভার্স ম্যাট্রিক্স করা সম্ভব নয়, কারণ ম্যাট্রিক্সটির নন সিঙ্গুলারিটি নেই, মানে এই ম্যাট্রিক্সটি সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমরা এখন যদি এই দুটি শর্ত ফুলফিল করে একই সাথে কোনো ম্যাট্রিক্স, তাহলে আমরা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের আমরা সূত্র হিসাবে কি লিখতে পারি, ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র হিসেবে আমরা লিখতে পারি যে এই এ ইনভার্স ম্যাট্রিক্স সমান হচ্ছে 1/1 ডিটারমিনেন্ট অফ এ। যদি এ একটি ম্যাট্রিক্স হয়, এ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স হয় এবং এ ম্যাট্রিক্স একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র হবে কি 1/a ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমরা এই যে একটু আগে শিখেছিলাম যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স।
সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থাকবে কি গুণ আকারে। কিসের গুণ আকারে? এই এ ডিটারমিনেন্টের 1/a ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই সূত্র অনুযায়ী। তাহলে আমাদের কাছে আমরা মনে করছি যে আমাদের কাছে একটি ম্যাট্রিক্স আছে এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটি হচ্ছে এরকম যে উপাদানগুলো হচ্ছে কি 2 1 3 1 2 1 0 1 3। এটি একটি কত অর্ডারের ম্যাট্রিক্স? এই ম্যাট্রিক্সটি যদি আমাদের দিয়ে দেয় তাহলে এই ম্যাট্রিক্সের আমাদের যদি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় তাহলে প্রথমেই আমাদের কি এর নেসেসারি কন্ডিশন এবং সাফিসিয়েন্ট কন্ডিশন যাচাই করতে হবে। তাহলে প্রথমেই আসি যে আমরা এই যে ম্যাট্রিক্সটি পেলাম, এই ম্যাট্রিক্সটি n/n অর্ডারের ম্যাট্রিক্স আছে কিনা, অর্থাৎ রোয়ের সংখ্যা এবং কলামের সংখ্যা সমান আছে কিনা। তো আমরা যেই ম্যাট্রিক্সটি পেয়েছি আমরা দেখছি যে এই ম্যাট্রিক্সের রো হচ্ছে কি রো 3, রো আছে 3টি। এই যে এটা হলো প্রথম রো, এটি প্রথম রো, এটি দ্বিতীয় রো, এটি তৃতীয় রো। আর ম্যাট্রিক্সের কলাম এই যে এটি হলো প্রথম কলাম, এটি দ্বিতীয় কলাম, এটি তৃতীয় কলাম। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্সটি হলো n/n অর্ডারের ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের রো এবং কলামের সংখ্যা সমান। এখানে রো এর সংখ্যাও 3, কলামের সংখ্যাও 3, তাহলে ম্যাট্রিক্সটি হচ্ছে কি 3/3 অর্ডারের একটি ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটি আমাদের নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় শর্তকে পূরণ করে। তাহলে আমাদের এখন দ্বিতীয় শর্তটি আমাদের যাচাই করতে হবে। কি দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত কি? সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমাদের নির্ণয় করতে হবে। ডিটারমিনেন্টের মান যদি আমাদের নন জিরো হয় তাহলে আমরা এই ম্যাট্রিক্সটির ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো, আর অন্যথায় আমরা পারবো না। তাহলে আমি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস আমরা যদি নির্ণয় করি তাহলে আমরা এই যে প্রথমেই কি করেছি, আমরা এই যে প্রথম যে রো আছে সেই রো এর প্রত্যেকটা উপাদানের কি করতে হবে, মাইনর দিয়ে গুণ দিতে হবে। গুণ দিয়ে তারপরে আমরা কি করব, এই যে প্রথম উপাদান যেটি এই যে 2, এই 2 ইনটু এই 2 উপাদানের মাইনর কোনটি, এর কলাম এবং এই রো আমরা বাদ দিলে পাই কত 2 1 1 3। এই ডিটারমিনেন্টের উপাদানগুলোর অবস্থান অপরিবর্তিত রেখে আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করেছি। আমি যা গত ক্লাসে চতুর্থ ক্লাসে তোমাদের মাইনর নির্ণয়ের সময় আমি শিখিয়েছিলাম। তাহলে আমাদের কি 2 ইনটু আমাদের কি 2 ডিটারমিনেন্ট হচ্ছে গুণাকারে কি থাকবে মাইনর 2 1 1 3, এবং তারপরে আমরা এই দ্বিতীয় উপাদানের আসি, এটাকে আমরা নিয়েছিলাম পজিটিভ হিসাবে। এটা হলো কি মাইনাস, এইটা হলো ডিটারমিনেন্টের মান নির্ণয়ের সূত্রের মাইনাস, তারপর হলো আমাদের এই যে উপাদান 1 ইনটু এই 1 এর কি মাইনর কি, এই যে 1 এর এই কলাম এবং 1 এর এই রো যদি বাদ দেই আমাদের থাকে কি 1 1 0 3, এই যে 1 1 0 3। তারপর আমরা আসি যে এই যে প্রথম রোয়ের এই যে তৃতীয় উপাদান যেটি 1 3, এটি কোন কলামে আছে, এই যে এই কলাম এবং এই রো যদি বাদ দেই তাহলে আমরা থাকে কি এই যে এই পজিটিভ 3, এই পজিটিভটা হলো সূত্রের, আর এখানে এই যে 3 আমরা লিখলাম এর গুণ আকারে থাকবে মাইনর। তাহলে এই 3 উপাদানের মাইনর আমরা কি একটু দেখলাম 1 2 0 1 1 2 0 1। তাহলে আমরা এখন এটির সলিউশন করি। সলিউশন কিভাবে করব, এই মাইনরগুলোর আমাদের সলিউশন করতে হবে। আমরা যে সাব ডিটারমিনেন্ট গঠন করলাম সেগুলোর সলিউশন করতে হবে। সেই সলিউশনে আমরা কি দেখি যে প্রথমেই আমাদের কি প্রধান কর্ণ, যেটি প্রধান কর্ণ কোনটি, যে উপাদানগুলোর এই যে এটা হলো আমাদের কি প্রধান কর্ণ। প্রধান কর্ণ কত 3 গুণে 6, মানে 6 6 3 ইনটু 2 সমান হলো 6 মাইনাস এই যে জেনারেল কর্ণের গুণফল হলো 1। এখানে এই যে সূত্রের মাইনাস এখানে 1, তারপরে হলো কি এই যে প্রধান কর্ণ 3 ইনটু 1 3, 0 ইনটু 1 0 মাইনাস 0, আর হচ্ছে এখানে কি প্লাস 3, এখানে হচ্ছে কি প্রধান কর্ণের গুণফল কত 1 1 ইনটু 1 আর 2 ইনটু 0 সমান হলো 0 মাইনাস 0। তাহলে এখন আমরা এটাকে সরলীকরণ করি, 2 ইনটু 6 মাইনাস 1 ইনটু 5, তাহলে 2 ইনটু 5 মাইনাস হচ্ছে এই যে 3 ইনটু 0 সমান কত 3। তাহলে এখানে আমরা মাইনাস 1 দিয়ে গুণ দিলে হয় মাইনাস 3, আর এটাকে আমরা এটার হলো কত 1 বিয়োগফল, তো 1 ইনটু 3 পজিটিভ 3 হলো পজিটিভ 3। তাহলে এখানে এই পজিটিভ 3 আর নেগেটিভ 3 এটাকে বাদ দিলে কি থাকে কি 2 ইনটু 5 সমান কত 10।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এর ডিটারমিনেন্ট, এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, তার মান আসছে কত? পজিটিভ 10। তার মানে কি এর মান হচ্ছে 0 না, নন জিরো। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এই এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান আসছে নন জিরো ইকুয়াল 10 আসছে, তার মানে কি ডিটারমিনেন্ট ইকুয়াল নন জিরো, তার মানে এ ম্যাট্রিক্সটি হচ্ছে নন সিঙ্গুলার। তাহলে এই নন সিঙ্গুলার আমাদের দুটি শর্তই পূরণ হলো। প্রথমে পূরণ হলো এটি একটি বর্গ ম্যাট্রিক্স, আর দ্বিতীয়ত পূরণ হলো এটি একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স করার জন্য, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য আমাদের এখানে দুটি শর্তই আমাদের পূরণ হয়েছে। তাহলে আমরা পরবর্তী ধাপে যেতে পারি। পরবর্তী ধাপ হচ্ছে কি, এই ম্যাট্রিক্সের কি করতে হবে? আমাদের কোফ্যাক্টর, এই ম্যাট্রিক্সের মাইনর নির্ণয় করতে হবে। এই ম্যাট্রিক্সটি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে তোমাদের স্মরণ করে দিতে চাই যে আমি এই আমার পূর্বের ক্লাসে, চতুর্থ ক্লাসে আমি এই ম্যাট্রিক্সটিরই মাইনর নির্ণয় করেছিলাম। 3x3 ম্যাট্রিক্স, যেটি এই ম্যাট্রিক্সটিরই আমরা মাইনর নির্ণয় করেছিলাম, সেজন্য আজকের ক্লাসে আমি মাইনর নির্ণয় দেখাচ্ছি না। তাহলে আমি এখন এখানে একটি ছকের মাধ্যমে তোমাদের মাইনর এবং কোফ্যাক্টর তুলে ধরছি। তাহলে আমরা এই যে উপাদান আমাদের কি, এই যে এ ম্যাট্রিক্সের উপাদান হলো A11 এর উপাদান হলো 2। এই 2 এর মাইনর হচ্ছে, গত ক্লাসে আমরা এটি বের করেছিলাম মাইনর, সে 2 মান কত পেয়েছিলাম? 5। তারপরে এই 1 এর মাইনর ছিল আমাদের কত? 3। এই 3 মানে 3 সমান কত? 1 3 মাইনর কত ছিল? মাইনর 1 3 উপাদান সমান হলো 3, 3 এর মাইনর কত? 1 পেয়েছিলাম গত ক্লাসে। তারপরে আমরা এই 1 এর মাইনর পেয়েছিলাম গত ক্লাসে 0, এবং 2 এর মাইনর পেয়েছিলাম আমরা কত? 2 সমান কত? 822, উপাদানের অবস্থান হলো 822, পেয়েছিলাম কত? 2, মাইনর পেয়েছিলাম আমরা 6। তারপরে 1 এর A23, 1 এর সমান 1, এই উপাদানটির মাইনর পেয়েছিলাম গত ক্লাসে 6। তারপরে আমরা A31 সমান কত? 0, এই 0 এর মাইনর গত ক্লাসে আমরা পেয়েছিলাম -5, এবং 1 এর মাইনর পেয়েছিলাম আমরা -1, এবং এই A33 সমান হলো কত? 3, এই 3 এর মাইনর পেয়েছিলাম আমরা 3। এখন আমরা যদি এই যে আমরা উপাদানগুলোর যে মাইনর আমরা গত ক্লাসের লেকচার থেকে আমরা নিয়ে এসেছি, এই মাইনরগুলো আমরা যদি কোফ্যাক্টর হিসাবে দেখাই, কোফ্যাক্টর কিভাবে দেখাবো? এই মাইনরগুলোর সামনে যখন আমরা কি সুনির্দিষ্ট রুল মেনে, এই সূত্র মেনে আমরা যখন চিহ্ন বসাবো, তখন তাকে বলা হবে কি? কোফ্যাক্টর। তার মানে কি? কোফ্যাক্টর মানে কিছুই না, আমি গত ক্লাসেও আমরা পড়েছি, কোফ্যাক্টর হচ্ছে মাইনর মানে সুনির্দিষ্ট চিহ্ন সহ হলো মাইনরকে বলা হয় ওই উপাদানের কোফ্যাক্টর। তাহলে আমরা এই কোফ্যাক্টরের হচ্ছে কি সূত্র হচ্ছে কি? কোফ্যাক্টরের সূত্র হচ্ছে -1 টু দ্য পাওয়ার ij ইনটু মাইনর। এখানে কোফ্যাক্টরের চিহ্নটা কিভাবে নির্ধারণ হবে? -1 ইনটু ij। এখানে i হচ্ছে রো এর সংখ্যা, j হচ্ছে কলামের সংখ্যা। তাহলে যদি এই i এবং j এর যোগফল, মানে রো এবং যে উপাদানটির কোফ্যাক্টর নির্ণয় করব, সেই উপাদানের এই রো এবং কলামের যোগফল যদি জোড় হয়, তাহলে চিহ্নটি হবে পজিটিভ। এবং এই মানে যে উপাদানটির আমরা কোফ্যাক্টর নির্ণয় করব, সেই উপাদানটি কি রো এবং কলামের যোগফল যদি বিজোড় হয়, তাহলে চিহ্নটি হবে নেগেটিভ, মাইনরের সামনের চিহ্নটি বসবে নেগেটিভ। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা প্রথম এই যে 2, এই 2 এর কোফ্যাক্টর আমরা কিভাবে নির্ণয় করতে পারি? যে 2 এর মাইনর পেয়েছি আমরা 5, তাহলে এখানে চিহ্ন কি বসবে? এই সূত্রে যদি বসাই -1 ইনটু 1 প্লাস 1, কারণ এই 2টি কোথায় আছে? এর উপাদান সংখ্যা কত? উপাদানের অবস্থান A11, তাহলে 1 প্লাস 1 সমান কি হয়? 2, -1 স্কয়ার। তাহলে -1 কে যদি আমরা 2 বার গুণ করি, তাহলে কি পাবো? পজিটিভ সাইন পাবো। সেই জন্যই, তার মানে কি, আমরা উপাদানের রো এবং কলামের যোগফল যদি জোড় হয়, তাহলে আমরা কি পাবো?
-1কে আমরা গুণ করলে ততবার গুণ করলে আমরা কী পাবো? পজিটিভ সাইন পাবো। আর যদি রো এবং কলামের সংখ্যা, উপাদানের রো এবং কলামের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে কি পাবো? নেগেটিভ সাইন পাবো। কারণ -1 তখন উত্তর হবে কি তখন? -1। তাহলে আমরা এখানে আমি সুপ্রিয় শিক্ষার্থীরা আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে এই যে A11 এই উপাদানটির এই 2 এর এই উপাদানের রো এবং কলামের সংখ্যা কত? 1 1। তাহলে এর যোগফল কত? 1 + 1 সমান হলো 2। এটি 2 সমান কি? জোড় সংখ্যা। এই জোড় সংখ্যার জন্য আমরা কি বসাবো? এর সামনে পজিটিভ সাইন বসালাম। তারপরে 1 2 এই 1 এর আমাদের মাইনর কি হবে? -3। তারপরে 1 3 এই যে এই উপাদানের আমাদের যোগফল কত? 1 3 সমান হলো 1 + 3 সমান হলো 4। জোড় সংখ্যা এর এই কি বসবে? জোড়ের জন্য পজিটিভ 1। তারপরে এখানে হচ্ছে তারপরে হচ্ছে 2 1 1 এর এই যে এই 1 এর জন্য কি 2 + 1 সমান হলো কি 3। 3 এর জন্য কি বসবে? চিহ্ন কি বসবে? 3 হচ্ছে বিজোড় সংখ্যা, এখানে বসবে মাইনাস। তারপরে এখানে এই যে a22 মানে এই 2 এর কোফ্যাক্টর কি হবে? এখানে 2 + 2 সমান কত? 4 হলো জোড় সংখ্যা, এখানে বসবে হলো কি? পজিটিভ সাইন। আর এখানে কি বসবে? 2 + 3 সমান হলো কত? 5। এখানে কি বসবে? মাইনাস সাইন। তারপরে এই একইভাবে 3 + 1 সমান কত? 4 জোড় সংখ্যা। রো এবং কলামের হচ্ছে কি? জোড় সংখ্যা। তাহলে এখানে পজিটিভ সাইন, এখানে আমাদের মাইনর আছে মাইনাস সাইন, এটা পজিটিভ ইনটু নেগেটিভ সমান কি হবে? -5। এই জন্য এখানে 3 + 2 3 + 2 সমান কত? 5। 5 এর জন্য আমাদের কি বসবে? মাইনাস সাইন। তাহলে এখানে আছে -1, তাহলে -1 ইনটু মাইনাস সমান কি হয়? পজিটিভ 1। তারপরে একইভাবে 3 3 সমান কত? এই যে এই 3 এর কোফ্যাক্টর কি হবে? 3 + 3 সমান হচ্ছে কি? 6। 6 হচ্ছে একটা জোড় সংখ্যা, তাহলে আমরা কি বসাবো? এখানে পজিটিভ 3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আরেকটু সহজ করে দেই। আমরা যদি আমরা এখানে সিরিয়ালি দেখতে পাচ্ছি, এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এখানে এটা পজিটিভ সাইন দেখাচ্ছে, কারণ এখানে এই -1 এর জন্য নেগেটিভ পজিটিভ। তার মানে এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ দিয়ে শুরু হবে, তারপরে তোমরা বাই রোটেশনে পজিটিভ নেগেটিভ দিয়েও যেতে পারো। এটা হলো আমাদের মুখস্থ বিদ্যা, কিন্তু আমাদের সূত্র অনুযায়ী আমরা সূত্র হচ্ছে আমাদের কি? কোফ্যাক্টর নির্ণয় মাইনরের সামনে আমাদের সাইন বসানোর জন্য আমাদের সূত্র হচ্ছে কি? -1 টু দ্য পাওয়ার i + j। i হচ্ছে রো এর সংখ্যা, j হচ্ছে কলামের সংখ্যা। যদি কোনো উপাদানের রো এবং কলামের সংখ্যার যোগফল যদি জোড় হয় তাহলে পজিটিভ সাইন বসবে, এবং রো এবং কলামের যোগফল যদি বিজোড় হয় তাহলে নেগেটিভ সাইন বসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু আগে আমি যে ম্যাট্রিক্সের উপাদানগুলোর আমাদের যে মূল ম্যাট্রিক্স ছিল সেই উপাদানগুলোর কোফ্যাক্টর নির্ণয় করেছিলাম, সেই কোফ্যাক্টর থেকে আমরা এখন একটি কোফ্যাক্টর ম্যাট্রিক্স গঠন করব। সেই কোফ্যাক্টর হচ্ছে কি? এই যে কোফ্যাক্টরের আমরা প্রত্যেকটা কোফ্যাক্টরের উপাদান কি করেছি? এই যে আমাদের এখানে যে উপাদান A11 আছে, A11 উপাদানের কোফ্যাক্টর হচ্ছে কি? AIJ, অর্থাৎ ক্যাপিটাল A11। তো প্রথম উপাদানের কোফ্যাক্টরকে আমি নির্দেশ করেছি ক্যাপিটাল A11, তারপরেরটার করেছি A12 A13 A21 22 A23 A31 A32 A33। এই কোফ্যাক্টরগুলো আমরা যদি তাদের মান বসিয়ে দেই এই ছক থেকে নিয়ে, তাহলে আমরা পেয়ে যাব কি? কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে আমি প্রথমে এই যে A11 মানে প্রথম যে উপাদান তার কোফ্যাক্টর হচ্ছে কত? 5। দ্বিতীয় উপাদান তার কোফ্যাক্টর হচ্ছে কত? -3। তৃতীয় উপাদান তার কোফ্যাক্টর হচ্ছে +1। এবং এই যে A21 এর কোফ্যাক্টর হচ্ছে কত? 0। A22 এর কোফ্যাক্টর হচ্ছে কত? 6 +6। A23 এর কোফ্যাক্টর হচ্ছে -2। A31 এর কোফ্যাক্টর হচ্ছে কত? -5। আর A32 এর কোফ্যাক্টর পেয়েছি আমরা কত? +1।
আর A33 এর কোফ্যাক্টর পেয়েছি আমরা +3। এখন তাহলে আমরা এই যে কোফ্যাক্টরের উপাদানগুলোর জায়গায় তাদের কোফ্যাক্টরগুলোর মান বসিয়ে আমরা পেয়ে গেলাম হচ্ছে কি কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এখন এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে আমরা যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে যাই তাহলে এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে আমাদের কি করতে হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রূপান্তর করতে হবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি আমি আজকের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে মানে সারিকে কলামে পরিণত করা এবং কলামকে সারিতে পরিণত করা। তাহলে আমরা এই যে এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের যে প্রথম সারি কোনটি এটিকে আমরা প্রথম কলামে পরিণত করে দিলাম, এই যে 5 -3 1, এবং দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে বসিয়ে দিলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলামে বসিয়ে দিলাম। তাহলে আমরা যেই ম্যাট্রিক্সটি পেলাম এটি হচ্ছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমাদের এখন এই যে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র কি 1/a ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসের শুরুতেই পর্যাপ্ত শর্ত যখন নির্ণয় করেছিলাম তখন ডিটারমিনেন্ট এর মান সমান আমরা কত পেয়েছিলাম 10 পেয়েছিলাম। তাহলে আমরা সূত্রে সবই পেয়ে গেছি, ডিটারমিনেন্টের মান A10 পেয়েছি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স A পেয়েছি। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা ইনভার্স ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে পারি। A ইনভার্স সমান তাহলে কত, 1/a ডিটারমিনেন্ট ইনটু হচ্ছে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমরা তাহলে এখন এখানে এই A ডিটারমিনেন্টের জায়গায় আমরা ডিটারমিনেন্টের মান যদি বসিয়ে দেই তাহলে পাবো কত, A ইনভার্স সমান 1/10 ইনটু হচ্ছে কত অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই যে অ্যাডজয়েন্ট 3/3 অর্ডারের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন এটাকে আমরা বিয়ে করি, এই যে 10 আছে তার মানে কি প্রত্যেকটা উপাদানের সাথে আমরা কি করব, এখন 10 দিয়ে ভাগ দিব। তাহলে আমাদের এখন এই যে ভাগ দিচ্ছি আমি, ভাগ দিলে পরে আমাদের কি হয়, আমরা এই যে প্রথম উপাদানকে ভাগ দিলে আমরা পাই 2, আর এখানে 0/10 0, এখানে এই যে এটা কত আসে -0.5, এটা হলো -0.3, এটা হচ্ছে 0.6, এটা হচ্ছে 0.1 -0.2 0.3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তোমরা হয়তো জানো যে এখানে আমি এটার কাজটা খুবই আমার সহজ ছিল, খুব ক্যালকুলেটর তোমাদের ব্যবহার করতে হবে না। কেন, যে এখানে এই যে 10 আছে, 10 মানেই হচ্ছে যে আমরা দশমিক দিয়ে বসিয়ে দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমার ক্লাস প্রায় শেষের দিকে। আমি এখন তোমাদেরকে এই যে আমরা যে ক্যালকুলেশন করে আমরা যেই ম্যাট্রিক্সটি পেলাম তাহলে সেটা হচ্ছে কি এটিও একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারি যে আমরা প্রথমে আমাদের মূল ম্যাট্রিক্সটি ছিল 3/3 অর্ডারের একটি বর্গ ম্যাট্রিক্স। এখন আমরা তাহলে ইনভার্স ম্যাট্রিক্স করার জন্য আমরা কি পেলাম, একটি 3/3 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স। আমরা এখন তোমাদেরকে এই বোর্ডের ইয়েটিকে আমি একটু জুম আকারে দেখাচ্ছি, তাহলে তোমরা আরো সুস্পষ্টভাবে বুঝতে পারবে এবং ক্লাস লেকচার সুন্দরভাবে তুলতে পারবে। এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমি ক্লাসে কি পড়ালাম, প্রথমেই পড়ালাম হচ্ছে কি আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তারপরে পড়িয়েছি আমরা ইনভার্স ম্যাট্রিক্স, এবং তৃতীয়ত পড়েছি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের কিন্তু দুটি পদ্ধতি আছে। আজকে আমি একটি পদ্ধতি পড়ালাম। একটি পদ্ধতি হচ্ছে কি পড়ালাম, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মাধ্যমে ইনভার্স ম্যাট্রিক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে ক্লাস এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই ক্লাসটি তোমরা যারা অর্থনীতি বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আছো তারাও এই ক্লাসটি ফলো করবে, কারণ সম্মান দ্বিতীয় বর্ষ ম্যাট্রিক্স অধ্যায়টি আছে। এবং তোমরা পড়াশোনা করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আমরা অনলাইন ক্লাসে আসলে আমাদের সুযোগ খুব বেশি না, সুযোগ সীমিত, আমি সব অঙ্ক তোমাদের করাতে পারবো না। তো আমি এই যে একটা নিয়ম দেখিয়ে দিলাম, এই নিয়মটি ফলো করে তোমরা বইয়ে অনুশীলনীতে এবং বিভিন্ন সালের যে প্রশ্ন আছে, বিগত সালের প্রশ্নগুলো, সেগুলো তোমরা সমাধান করবে। তাহলে তোমরা
তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাসের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।